This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালই বাংলার উপনির্বাচনের ফল বেরিয়েছে আর সেখানে দেখা যাচ্ছে তৃণমূল একেবারে ওভার বাউন্ডারি, বিরোধী দল শূন্য। কিন্তু বিজেপি নেতাদের এরপরও আত্মবিশ্বাসী শোনাচ্ছে, কারণ তারা বলছেন যে 2026ই টার্গেট। কিন্তু কোন ফর্মুলায়? তথাগত রায়ের পর অর্জুন সিং তিনিও বলছেন যে শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি করা হোক, তাহলে বিজেপি রিটার্ন গিফট পাবে। যখন অর্জুন সিং এই কথা বলছেন তখন তৃণমূল যুবনেতার মন্তব্য যে শুভেন্দু অধিকারী তৃণমূলের লক্ষ্মী। কেন এই তির্যক মন্তব্য? শুনুন। 6-0 সীতাই হারোয়ায় জামানত জব্দ। রাজ্যের প্রধান বিরোধী দলের এই কি হাল? দায় কার? আমি বিরোধী দল নেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তার যে দায় নেই, শনিবার উপনির্বাচনের ফল বেরোনোর পরে স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সংগঠন যিনি দেখেন সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার রাতে ছিলেন দক্ষিণ দিনাজপুরে বৃহৎ বন্যা কালী পুজোয়। মেলায় গিয়ে বন্দুক হাতে দেদার গুলি চালান, 5-6টি বেলুনও ফাটান সুকান্ত। নিখুঁত নিশানা। 26-এর আগে রাজ্য বিজেপির নিশানাও কি এমন নিখুঁত হবে? হলে কোন ফর্মুলায়? রবিবার সুকান্তর জবাব। ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা বাইরে বলার বিষয় নেই, বিজেপি জয়লাভ। শুক্রবার অন্য এক ফর্মুলা বেঁধে দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্য বিজেপি কেমন চলছে? ভালো চলছে না। তার অন্যতম কারণ হচ্ছে একটা পূর্ণ সমাজ সভাপতি নেই। শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার। সুকান্ত মজুমদার যিনি ছিলেন তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। ছিলেন বলছি এই কারণে যে বিজেপির নীতিতে এটা নীতি নয় যে একজন দুটো পদে থাকবে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে শুধু রাজ্য বিজেপির সভাপতি নন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও, ঠিক যেমন জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান। অচিরেই বিজেপির সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি দুই পদেই বদল আসার কথা। তবে কি শুভেন্দুরই পাল্লা ভারী? বিজেপির কোন নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি, যেদিন দেবে আমি সেদিন জবাব। তথাগতর মন্তব্য নিয়ে সুকান্ত মন্তব্য এড়ালেও তৃণমূল নেতা তথাগতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, যদিও তির্যক মন্তব্যে। তথাগত রাগের মুখে ফুলচন্দন পড়ুক, তিনি যে কথাটা বলেছেন সত্যিই করুক সভাপতি শুভেন্দু অধিকারী। আমি মনে প্রাণে চাই শুভেন্দু অধিকারী সভাপতি হোক। শুভেন্দুর জন্য দেবাংশুর একের পর এক খোঁচা। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী। শুভেন্দু অধিকারী আরও বেশি বিজেপিতে অ্যাক্টিভ হন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আরও উন্নতি হোক, এটা আমরা সবসময় চাই। 2019-এর বিজেপি এবং 2021 পরবর্তী বিজেপি, যখন থেকে শুভেন্দুর প্রবেশ তখন থেকে বিজেপির অন্তর্জলী যাত্রা শুরু। বিরোধী দলনেতাই ভবিষ্যৎ রাজ্য সভাপতি হবেন কিনা তার সময় এলেই বোঝা যাবে। আপাতত শুভেন্দুর ফর্মুলা তৈরি, শনিবারই বলেছেন। একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে। বিরোধী নেতৃত্ব হিসাবে যদি বাংলার মানুষ যদি কাউকে ধরে রাখে, তার নামে শুভেন্দু অধিকারীকে। যে শুভেন্দু তার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। পরিবর্তন তো হতেই থাকে রাজনীতির মধ্যে, পার্টির মধ্যে। সেটা হওয়ার আমাদের সময় এসে গেছে। সেই জন্য পার্টির মধ্যেও নির্বাচন হবে, আর তখন তারপর নতুন করে আগামী নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি হবে। সোমবার দুপুরে মাঠে নামছেন বিরোধী দলনেতা। দলীয় বিধায়কদের চাঙ্গা করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ভোকাল টনিক দেওয়ার সম্ভাবনা শুভেন্দু। অধিবেশনের লড়াই কি ময়দানেও আনতে পারবে বিজেপি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অর্জুন সিং এককালে তিনি তৃণমূল কংগ্রেসের ঘরের লোক ছিলেন, এখন বিজেপি শিবিরে। এই অর্জুন সিং শুভেন্দু অধিকারীকে বিজেপির সভাপতি করার দাবি জানিয়ে কিন্তু থেমে থাকেননি। সাম্প্রতিকতম উপনির্বাচনের ফল ঘোষণার পর তিনি মনে করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। শুধু তাই নয়, তিনি অস্ত্র ধরার নিদানও দিচ্ছেন। তিনি বলছেন, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি জানতেন যে কাকে দিয়ে কিভাবে কি করতে হয়।
সেই মতো ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। তাই এক প্রকার ক্ষোভ তিনি উগরে দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃত্বের দিকেই। রাজ্যে 6 উপনির্বাচনে গোট্টা খেয়ে পড়েছে গেরুয়া গ্রাফ। একের পর এক কেন্দ্রে বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে। দুর্গ বলে পরিচিত মাদারিহাটও হাতছাড়া। কেনই বিপর্যয়, দায় কার? এসব নিয়ে যখন দলের অন্দরে চর্চা চলছে তখন TV9 বাংলায় বোমা ফাটালেন অর্জুন। সরাসরি নিশানা করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতেই পারলাম না, বা দিল্লি দল আমার বুঝাতেই পারলো না ইলেকশন কমিশনকে কি বাংলায় এইভাবে ভোটটা হয়। আমার দলের শীর্ষ নেতারা এই ব্যাপারটা বুঝতেই পারছে না, অথচ আমি, শুভেন্দু অধিকারী, যত আমরা MP ছিলাম, আমরা সবাই বারংবার গিয়ে বলেছি কি এই ঘটনাটা বাংলায় হচ্ছে, আপনারা এটা দেখুন, কিন্তু এর উপরে কোনো রিঅ্যাকশন নেই। এখানেই শেষ নয়। অর্জুনের দাবি কাকে দিয়ে কোন কাজটা হবে সেই সমীকরণটাই বোঝে না দলীয় নেতৃত্ব। তো তৃণমূল কিভাবে লড়ে এসেছিল, তৃণমূলকে কিভাবে হারাতে হয়, যারা এটা জানে তার মধ্যে আমিও একজন আছি। তো যদি দল এটা আমার উপরে বিশ্বাস না করে এই যাকে তাকে দায়িত্ব দিয়ে দেবে, শুধু কাগজ কলমে ক্লার্ক তৈরি করবে আর পলিটিক্যাল এলিমেন্ট তৈরি হবে না, তাহলে কোনোদিন জিততে পারবে না। দল যদি এটা না দেখতে পারে কি কোন লোককে দিয়ে শতরঞ্জের বাজি জেতা যেতে পারে, যদি এইটা যদি প্রয়োগ না করতে পারে, তাহলে তো দলের ব্যাপার আছে। এখানে তো দলের বলতে গেলে এই জাস্টিফিকেশনটাই নেই কি কোন লোককে দিয়ে কি কাজ করাতে হবে। বাংলায় পরিবর্তন আনতে গেলে এখনই হাতে অস্ত্র তুলে নিতে হবে, নিদান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। 100% বলছে, অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। 112 জনের স্টিয়ারিং কমিটি হয়েছিল, আমিও ছিলাম তার মধ্যে। 112 জন তো বাংলা থেকে তৃণমূলকে সরায়নি, CPM-কে সরায়নি। হাজার হাজার লোক যখন মাঠে নেমে লড়াই করেছে, মরেছে, মেরেছে, তাহলেই কিন্তু সরেছে। এই মরেছে, মেরেছে, এটা না করলে বাংলায় ইতিহাসটা চেঞ্জ হবে না। প্রথম নয়, এর আগেও রাজনৈতিক কর্মসূচির নামে বিজেপির নেতারা বাইরে থেকে অস্ত্র নিয়ে এসছে, অস্ত্র পাচারের সাথে বিজেপির নেতারা যুক্ত বলে প্রমাণিত হয়েছে। আর আজও বিজেপির নেতারা প্রকাশ্যে সশস্ত্র আন্দোলনের কথা বলছেন, অস্ত্র তুলে নিতে বলছেন। তারা অস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে দিয়ে শান্ত বাংলাকে যত বেশি অশান্ত করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজবেন, তত বেশি করে তারা CPM এবং কংগ্রেসের মতো শূন্যের দিকে এগিয়ে যাবে। হাতে শুধু অস্ত্র তুলে নেওয়াই নয়, তৃণমূলকে হঠাতে পতাকা ছাড়াই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপিকে রাস্তায় নামার ডাক দিয়েছেন অর্জুন। বাংলা থেকে তৃণমূলকে সরাবার জন্য যে রাজনীতি করতে হবে, যে সংগঠন করতে হবে, যে কায়দায় সংগঠন করতে হবে, সবটাই করছি। হয়তো আপনারা দেখতে পারবেন না, আপনারা দেখার সম্ভব না। দাবি অনেক, স্বপ্নও অনেক। 2026-এ অর্জুনের লক্ষ্যভেদ হবে কি? ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। অর্জুন সিং যখন অস্ত্র ধরতে বলছেন তখন রাজ্যের শাসক দলের নেতারা কিন্তু বসে নেই। এই উপনির্বাচনের সাফল্যে ফুরফুরে মেজাজে মালদার জেলা সভাপতি বিরোধীদের দাঁত ভাঙার, জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। আর অন্যদিকে হারোয়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। তার 5 বিঘা জমির ফসল কেটে নষ্টের অভিযোগ উঠছে। মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক, শেষ দিনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। যেন পরীক্ষা শেষের উল্লাস, উপনির্বাচনে জিতে কি সেই উল্লাসই দেখাতে চাইছে শাসক দল। মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঝোড়ো ব্যাটিং করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরকে ছন্নছাড়া করে 6-0 গোল দিয়েছে শাসক দল। আরজিকর আন্দোলনের পর বোর্ড পরীক্ষায় লেটার মার্কস পেতেই শাসক নেতাদের টার্গেটে বিরোধীরা। বেনজির হুঁশিয়ারি, 32টা দাঁত ভেঙে দিব, আরজিকরের পিছনে যারা ছুটছুটি দিচ্ছেন বিজেপির লিডাররা, আমি মনে করি তাদের উপরে বুলডোজার চালানো উচিত।
উপনির্বাচনে সবুজ সাইক্লোনের পর এই ভাষাতেই বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে দেখা গেল মালদার তৃণমূল নেতাদের। রহিম বক্সিরা যখন প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন উপনির্বাচনে পরাজিত হওয়া বিজেপি প্রার্থীর জমির ফসল নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তিলোত্তমার মৃত্যুর পর নাগরিক সমাজের একাংশ সরকারের বিরুদ্ধে পথে নামে। তাহলে কি জনগণের সমর্থন ফিকে হচ্ছে? সেই আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছিল তৃণমূলের। উপনির্বাচনে সবুজ ঝড়ের পর মালদায় তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারি। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। জেলা সভাপতি বিরোধীদের দাঁত ভেঙে জিভ ছেড়ার হুঁশিয়ারি দিয়েছেন। পিছিয়ে নেই তার দলের সংখ্যালঘু নেতাও, তিনি আবার বুলডোজার চালাতে চান। জুনিয়র ডাক্তারদেরকে নামিয়ে লেলিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজকে এটা প্রমাণ করেছে রাত জাগা ভোর জাগার কোনো এখানে ফলাফল হয়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে হাম মিট্টি সে মিলা দেঙ্গে, আমরা বুলডোজার আমরাও লাগিয়ে মিট্টিতে মিলিয়ে দিব। হ্যাঁ, বুলডোজার 100% চালাবো বুলডোজার আমরা বিরোধীদের উপরে। তৃণমূল নেতাদের এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা বলছেন তাদের কর্মীদেরকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। একটাই কথা বলবো যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয় তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক। মালদায় যখন হুমকি হুঁশিয়ারি, তখন উত্তর 24 পরগনার হাড়োয়ায় পরাজিত বিজেপি প্রার্থীর 5 বিঘা জমির বাগান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ। লোক কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল ছাড়া বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। আমার তো সম্পূর্ণ মনে হয় যে বিজেপি নিজের চক্রান্ত করে নিজেরা নিজের বাড়িতে এগুলো করিয়ে ওরা তৃণমূল কংগ্রেসকে ব্লেম করার চেষ্টা করছে। সব দেখে তাই ভোটারদের প্রশ্ন, এটা কি সবে ট্রেলার? শুভতোষ ভট্টাচার্য ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেন থামতেই চায় না। আর এবার কোথায় বলুন তো? ঘাটাল। একেবারে দেবের সামনে বর্তমান সাংসদ আর প্রাক্তন বিধায়কের অনুগামীদের সে কি হাতাহাতি, মারামারি, রক্তারক্তি। আচ্ছা, কারণটা কি? কারণ শিশু মেলার রাস কার হাতে থাকবে তা নিয়ে। যদিও এই ঘটনাটাকে ঠুংঠাং বলছেন কুণাল ঘোষ। উপনির্বাচনে 6 ছক্কা মেরে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাস। তার 24 ঘন্টা কাটতে না কাটতে নিজেদের মধ্যেই দলাদলি, লাঠালাঠি। উইকেন্ডে দেখা গেল শাসকের 2 রূপ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু রবিবার যেটা ঘটলো সেটা ভয়ঙ্কর। শিশু মেলাকে ঘিরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের 2 গোষ্ঠীর খণ্ডযুদ্ধ বেঁধে গেল। প্রায় 30 বছরেরও ওপরে ঘাটালের শিশু মেলা, ঘাটালবাসীর কাছে আবেগের শিশু মেলা। আর সেই শিশু মেলা নিয়ে কয়েক বছর ধরে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর মধ্যে কিন্তু একটা টানাপোড়েন সৃষ্টি হয়। বিরোধ এতটাই চরমে ওঠে যে কখনো কখনো রাজ্য নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়। এবারও মেলার রাস কার হাতে থাকবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। মেলার কমিটি গড়তে রবিবার স্টেডিয়ামে বৈঠক ডাকা হয়। সেখানে হাজির ছিলেন দেব এবং শঙ্কর দলুই দুজনেই। মিটিংয়ের মধ্যেই আচমকা তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেখান থেকে হাতাহাতি, লাঠালাঠি। সাংসদের সামনে ধুন্ধুমার বেঁধে যায়। লাঠির ঘায়ে রক্তাক্ত হন বেশ কয়েকজন। আপনি তো একটু আগেই তো বললেন আপনাদের আলোচনা হয়েছিল। দাদা, এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন। আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা করা সম্ভব নয়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুঃখজনক একটা ইনসিডেন্ট।
আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় কি এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি, এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে, এবং আমার নেতৃত্ব সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে মানুষকে ভালো রাখ। এই গোষ্ঠী কোন্দলের পিছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন শঙ্কর দলুই। কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে, সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করে। হয়তো কেউ কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। তৃণমূল নেতার মুখে প্লাস মাইনাসের অঙ্ক আর বিরোধীদের মুখে ভাগ বাটোয়ারার তত্ত্ব। না, শীতকাল এলে আমরা এই পার্ক সার্কাসে সার্কাস হতো, অজন্তা সার্কাস, ইলোরা সার্কাস, জাম্বো সার্কাস, জীবজন্তুর খেলা হতো, শিম্পাঞ্জি, বাঁদর। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। গ্রামে এখনও মুরগির লড়াই আছে, তো এগুলো এতদিন গ্রামের মানুষ দেখেছে, এখন তৃণমূলের লড়াই দেখতে ভালোবাসছে তারা। একটা ক্রেজের ব্যাপার, মানে তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। আমি তো বিস্তারিত জানি না, স্থানীয় বিষয়। ঘটনা নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রিপোর্ট খতিয়ে দেখে আদেও কি কোনো ব্যবস্থা নেবে দল, নাকি ভবিষ্যতেও বড়দের এই ঝামেলা শিশু মেলার অংশ হিসেবেই থেকে যাবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলে এরকম অনেক ঘাটাল আছে, মানে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কোন দলের ছবি একটার পর একটা সামনে এসেছে, সিনিয়র নেতারা একে অপরকে বিঁধতে ছাড়েননি, এসব নতুন কিছু নয়। তার মধ্যেই এই আবহেই আগামীকাল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় আরও একটা এক্ষেত্রে রয়েছে, তা হলো আগামীকাল জেলা থেকে অনুব্রত মণ্ডল সরাসরি কালীঘাটে, মানে জেল থেকে জেলায় ফেরার পর কালীঘাটে তার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সাক্ষাৎ। প্রশ্ন হচ্ছে, সেই বীরের সম্মান, যে বীরের সম্মানের কথা শোনা গিয়েছিল, আগামীকাল সেই বীরের সম্মান পাবেন কেষ্ট? শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে পায়ে ব্যথা, দরকার হলে দলনেত্রীর সঙ্গে দেখা করবেন। সেদিন নিজের বাড়িতে সেই চেনা চেয়ারে তখন অনুব্রত মণ্ডল, আর দুপুরেই বোলপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। কেষ্ট মণ্ডলের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। শুধু ভোট চাইতে আসলেই হবে, বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। না, এটা গভর্নমেন্টের মিটিং। গভর্নমেন্টের মিটিং? তাহলে প্রশাসনিক সভার শেষে কি অন্য প্রশ্ন নিতে চাননি রাজ্যের প্রশাসনিক প্রধান? সীমারেখাটা এঁকে দিতে চাইলেন? এই সেদিনও তৃণমূল নেত্রীর মুখে ছিল কেষ্ট মণ্ডলের নাম বীরভূমে লোকসভার প্রচারে। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে। সেদিন মুখ্যমন্ত্রীর মুখে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, অথচ 24শে সেপ্টেম্বর বোলপুরে প্রশাসনিক বৈঠকে গেলেও মুখ্যমন্ত্রীর মুখে ছিল না কেষ্ট মণ্ডলের নাম। কেন? সেটা নিজে উনি উত্তর দিতে পারবেন, বাট মুখ্যমন্ত্রী সব জায়গাতে যাওয়াটা তো বুদ্ধিমানের কাজ নয়, এবং উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। উনি জানেন যে আজকে যে জেল থেকে ছাড়া পেয়েছে দুর্নীতির জন্য, তাকে গিয়ে আমি যদি গলায় মালা পরিয়ে আলিঙ্গন করে তাকে যদি আশীর্বাদটা দিই, সেটা আবার কিছু ভোট চলে যাবে। সরকারি কাজে গেছে তো দিদি, আবার কি দিদি যখন কাজে যাকে কাজে লাগে তখন কাজে লাগায়, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে রাখা দরকার। কি করে বলবো, একজন জামিন পেয়েছেন, তিনি ফিরেছেন, তিনি তার বাড়িতে আছেন, দীর্ঘদিন বাদে ফিরেছেন। এবার মুখ্যমন্ত্রী গেছিলেন, তার অন্যান্য কর্মসূচি ছিল, ফলে এইসব বিষয়ে আমাদের কোনো বক্তব্য। সেদিন বোলপুরে গিয়েও মুখ্যমন্ত্রী কেষ্ট মণ্ডল সাক্ষাৎ হয়নি। বৈঠক শেষে কলকাতার পথ ধরল মুখ্যমন্ত্রীর কনভয়। তখনও বোলপুরে নিচুপট্টিতে কেষ্ট মণ্ডলের বাড়িতে তৃণমূল কর্মীদের ভিড়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
তৃণমূলে কোন্দল বলে এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনায় আসে বীরভূমের নাম। ওই যে কেষ্ট বনাম কাজল, এই তো কয়েকদিন আগে কোর কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর কাজল ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন যে কেষ্টর একনায়কতন্ত্র চলবে না। সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেই বৈঠকের পর কি বীরভূমের কোর কমিটির সদস্যদের নিয়ে আলাদা করে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়? না হলে এই কোর কমিটির বাকি সদস্যরাও কলকাতায় উপস্থিত কেন থাকবেন? প্রশ্ন তো উঠছে। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো। তাহলে কাজল শেখ অনুব্রত দ্বন্দ্ব নেই, মধুরেণ সমাপয়েত। অথচ পুজোর পর দলের বিজয় সম্মেলনের মঞ্চে দুজনকে একসঙ্গে দেখা গেল কই? কেষ্টমণ্ডলও সেই ক্ষোভ গোপন রেখেছিলেন কি? সভা করছে মানে অ্যাভয়েড করছে আপনাকে? আমি এই কথা উত্তর দিতে পারি না আপনাকে। আজকে দেখুন কোর কমিটির মধ্যে 4-5 জন কোর কমিটি শুধু এখানে আছে, সবাই নিজের নিজের মতো কাজ করছে। এখানে কে কোথাও স্টেজে এলো সেটা বড় কথা হয়, দেখা হবে, আজ না হয় কাল দেখা হবে। সভাধিপতিকে বলবো মানুষের সঙ্গে কথা বলবেন, দলটা আরো বড় বৃদ্ধি পাবে। আর আপনি যদি আমাকে খ্যাক করেন, আমি দুঃখ নিয়ে বাড়ি যাব, আমি কষ্ট নিয়ে বাড়ি যাব, আমার একটা রাগ থাকবে। এই আবহেই কেষ্টমণ্ডলকে ফোনে বার্তা দলনেত্রীর, একা নয়, চলতে হবে কোর কমিটিকে সঙ্গে নিয়েই। আর তারপর সেই কোর কমিটিতেই অন্তর্ভুক্ত করা হলো কেষ্টমণ্ডলকে। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব? সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। এই আবহেই সোমবারের বৈঠকে কালীঘাটে ডাকা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর কোর কমিটি? কোর কমিটির সকল আমরা সবাই থাকবো কলকাতায়, সুতরাং কোর কমিটিতে যদি সেখানে আমাদের ডাক পর আমরা হাজির হয়ে যাব। তাহলে সোমবার বৈঠকে ডাক পেলেন কেষ্টমণ্ডল, আর তখন কলকাতায় থাকবেন কোর কমিটিও। তাহলে কি কর্মসমিতির বৈঠকের পর কোর কমিটিকে নিয়ে আলাদা করে বৈঠক হতে পারে? কি বুঝলেন? কেষ্টমণ্ডল বার্তাটা কি পড়তে পারলেন? ব্যুরো রিপোর্ট।